আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সঙ্গে আছি ফারজানা তানি। রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্যে কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এ পর্যন্ত 5 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার মাহমুদুল হাসান মহিনকে 5 দিনের এবং তারেক রহমান রবিনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাহমুদুল হাসান মহিনকে হত্যা মামলায় এবং তারেক রহমান রবিনকে অস্ত্র আইনের মামলায় এই রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এই ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় 2টি মামলা হয়েছে, একটি হত্যা ও অপরটি অস্ত্র। গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। তারপর মরদেহের উপর চলে বর্বরতা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বেশ আলোচনার সৃষ্টি করেছে। মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন। সকালে রাজধানীর গ্যান্ডারিয়া থানার একটি পুলিশ ব্যারাক পরিদর্শনকালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়, তারা কাজ করছে। এ সময় আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা গুজবের ফেক কল দেয়া নারীকে আটক করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যার নির্দেশে ওই নারী কল করেছিল তাকেও শনাক্ত করা হয়েছে। এই ঘটনাটা বড়ই দুঃখজনক। অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনের হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনের এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে। আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা নেয়। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে বিরোধের জেরে লাল চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে 2 জনকে র্যাব ও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, মিটফোর্ডের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। রাজধানী মিটফোর্ডের সামনে 9 জুলাই এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নারকীয়ভাবে হত্যা করা হয়। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন 19 জনের নাম উল্লেখ করে ও 10 থেকে 15 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ছায়া তদন্ত আমরা গতকালকে থেকে এটা শুরু করেছি। অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের, কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা, সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রাজধানী মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এসব কথা জানান তিনি। উপদেষ্টা জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10 এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। আসিফ নজরুল আরও বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। ব্যবসায়ী সোহাগ হত্যার তীব্র নিন্দা জানিয়ে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচন বিলম্বিত করতে সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাদের বিরুদ্ধে যুবদল ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন তিনি। 2 দিন আগে ঘটনা ঘটলেও প্রশাসন ব্যবস্থা না নেয়ায় সন্দেহ প্রকাশ করেছেন যুবদল সভাপতি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানা, এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। এর কারণ আমাদের বোধগম্য নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক ইমেইল বার্তায় তথ্যটি নিশ্চিত করেন। 11 জুলাই শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে 2টি মামলা করেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গেল 2024 সালে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। সাইমা ওয়াজেদ পুতুল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা যান তারা। এতে বুকে গুলি লেগে শফিকুল ইসলাম নিহত হন। শফিকুল উপজেলার ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা। এদিকে ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে মোহাম্মদ আসগর আলী নামের আরেক বাংলাদেশি যুবক নিহত হন। ভোর 4টার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসগর একই উপজেলার জীবনপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি সদস্যরা। শুধু সিটি কর্পোরেশন নয়, সব নাগরিক সচেতন হলেই সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী তৈরি হবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদ। সকালে রাজধানীর বলদা গার্ডেনে মশক নিধন কর্মসূচি শেষে একথা বলেন তিনি। দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, 6 শতাধিক কর্মী নিয়ে জুলাই মাস ব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের সুফল এরই মধ্যে পেতে শুরু করেছেন নগরবাসী। কয়েকদিনের বিশেষ অভিযানের ফলে টানা বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়নি বলেও জানিয়েছেন তিনি। আমরা সবাই যে আশঙ্কা করছে যে ডেঙ্গু এবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে, তবে আমাদের যে কর্মতৎপরতা সেটি অব্যাহত আছে। আমরা সামনে এটা আরও দ্বিগুণ করব সেই প্রত্যাশা আমাদের। আমরা যদি এক নিরাপদ, সুন্দর, স্বাস্থ্যকর শহর করতে চাই, তাহলে আমাদের সম্মানিত যারা অধিবাসী রয়েছেন তাদেরকে একত্র হয়ে কাজ করতে হবে, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। কারণ আপনার বাড়ি, আপনার উঠান আপনি পরিষ্কার করবেন, ময়লা থাকবে সেটা সিটি কর্পোরেশন একটা জায়গায় নিয়ে ফেলে দিবে। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানির নিচের দিকে গড়াচ্ছে। ফুলগাজী পরশুরাম উপজেলার পানি কমেছে, বানভাসীরা ঘরে ফিরতে শুরু করেছেন। তবে ছাগলনাইয়া উপজেলা ও ফেনী সদরে এখনও পানিবন্দী রয়েছে অনেকে। দাগনভূঞা ও সোনাগাজীতে জলাবদ্ধতার কবলে রয়েছে স্থানীয়রা। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। পানি কমে যাওয়ায় ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। যোগাযোগ ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক হচ্ছে। দুর্গতদের মধ্যে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, স্বেচ্ছাসেবক সহ অনেকেই ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, ফেনীতে বন্যার সর্বশেষ কি অবস্থা দেখছেন এবং দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? তানি, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে, আসলে গত 2 দিন যাবৎ বৃষ্টি যদিও পানি নিচের দিকে গড়াচ্ছে, এই পানিগুলা ছাগলনাইয়া উপজেলা এবং ফেনী সদর উপজেলার কয়েকটি গ্রাম ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এইদিকে দাগনভূঞা এবং সোনাগাজী এলাকা এখনো জলাবদ্ধতা রয়েছে। এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের এই বাঙ্গন এলাকা। কিছুক্ষণ আগে এখানে ওই ত্রাণ উপদেষ্টা এখানে নূর ফারুক আজমি এখানে এসেছেন, তিনি পরিদর্শন করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন আসলে এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, এখানে এটা স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করতে গেলে সময়ের ব্যাপার। তিনি বলেছেন এখানে 7,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এই প্রকল্প আস্তে আস্তে কাজ হবে, পর্যায়ক্রমে এই এলাকার উন্নতি হবে। উনি আরো বলেছিলেন যে আপনারা তো ত্রাণ চান না, আপনারা চান এখানে আসলে যদি ত্রাণ সাহায্য না দেওয়া হয় তাহলে গরিব অসহায় মানুষ মারা যাবে না খেয়ে। গত বছর অনেকে মারা গেছে, এবারে একজনও মারা যায় নাই। যদিও আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে যে গতকাল একজন সাপের কামড়ায় এক মহিলা মারা গিয়েছেন এবং একজন মুক্তিযোদ্ধার ছেলে উনি মাছ ধরতে গিয়ে কারেন্টের জালে আটকা পড়ে মারা গিয়েছেন। তিনি অসুস্থ ছিলেন বলে আমাদেরকে এই উপজেলা প্রশাসন জানিয়েছেন। তো এখন এখানে উনি যে আমাদেরকে ত্রাণ উপদেষ্টা যেটুকু জানিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন যে উনি এই এলাকাগুলো পরিদর্শন করে আশ্বস্ত করেছেন যে এটা আসলে এটা বাস্তবায়ন হবে, স্থায়ীভাবে বাঁধ মেরামত করে আপনাদের সমস্যার সমাধানের জন্য উনি আশ্বস্ত করেছেন আমাদের মিডিয়াকে। তো আমরা এই যে আরো আপনাদেরকে জানিয়ে রাখি যে গত
এক সপ্তাহ যাবত এখানে যে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম ছাগলনাইয়া সহ এখানে ফেনী সদর সহ প্রায় আপনার 100টি গ্রাম বন্যা কবলিত হয়েছে, যেখানে এই যে মুহুরী কহুয়া এবং সিলুনিয়া নদীর ভাঙ্গনে প্রায় 30টি জায়গা যে ভাঙ্গন দিয়ে দেখা দিয়েছে। এই কারণে নদী যখন ওভারফ্লো হয়েছে তখন আপনার এই 100টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থা মানবতার জীবনযাপন করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু তাদের এখনো তাদের যে তারা ঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় শিবিরগুলো থেকে, কিন্তু তাদের বাড়িতে করে যেভাবে ক্ষতচিহ্ন ফুটে উঠেছে, তারা এখানে কান্না এবং আহাজারিতে তাদের আসলে আকাশ পাতার বাড়ি হয়ে উঠছে তাদের। ধন্যবাদ আপনাকে। এদিকে টানা 4 দিনের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের পর নোয়াখালীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। গেল 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, তবে জেলার নিম্নাঞ্চল ও শহরের বেশিরভাগ এলাকায় এখনও বন্যার পানি জমে রয়েছে। ধীর গতিতে পানি নামায় জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। টানা বৃষ্টির বিরতিতে মানুষ কিছুটা স্বস্তি পেলেও জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় বলছে 5টি উপজেলায় 47টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 1850 জন মানুষ এবং 171টি গবাদি পশু। বন্যার ক্ষয়ক্ষতির প্রতিবেদন ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় কোনো সতর্কবার্তা নেই। ভয়াবহ বন্যা কবলিত টেক্সাস রাজ্য পরিদর্শনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ক্ষতিগ্রস্ত কেরভিল শহর পরিদর্শন করেন তিনি। এমন বিধ্বংসী বন্যা জীবনে আর কখনো দেখেননি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কাজ করবে বলে জানান তিনি। গত সপ্তাহে টানা ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে গিয়ে তৈরি হওয়া বন্যায় অঞ্চলটির অন্তত 120 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে 160 জন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলমান রেখেছে রাজ্য প্রশাসন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।